ওয়েলকাম টু এক্সাম পাঠশালা। এক্সাম পাঠশালাতে তোমাদের সকলকে স্বাগত। আজকে ডাব্লিউপি, কেপি এবং এসএসসি গ্রুপ সি, গ্রুপ ডির প্র্যাকটিস সেট 2 নিয়ে আলোচনা করব। তোমরা সকলেই জানো, একটা ইনফরমেশান দিয়ে রাখি, আজকেই পিআরবি বোর্ড থেকে ডাব্লিউপি, কেপির যে পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল, তার মধ্যে থেকে কেপির পরীক্ষাটা যে 2 ফেব্রুয়ারি 2026 হওয়ার কথা ছিল, সেই ডেটটাকে এগিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বর মাসে। আমাদের অফলাইন ব্যাচ ফারাক্কা এবং মালদাতে চলছে। তোমরা যদি ইন্টারেস্টেড থাকো আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো ডেমো ক্লাসের জন্য 8910961548 এই নাম্বারে কল করে। চলো, ফার্স্ট প্রশ্ন আজকের। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড প্রেডিকামেন্ট। এই প্রেডিকামেন্ট ওয়ার্ডটার অ্যান্টোনিম বের করতে বলেছে। অ্যান্টোনিম মানে কি? বিপরীত শব্দ। আর সিনোনিম মানে হচ্ছে সমার্থক শব্দ। সিনোনিম যদি বের করতে দিত, আমরা সেম মিনিং যুক্ত যে ওয়ার্ডটি হতো সেটাকে খুঁজে বের করতাম। যেহেতু এখানে অ্যান্টোনিম বের করতে দিয়েছে, মানে এর যে মানে বেঙ্গলি মিনিং, তার অপোজিট মিনিংটা কী হবে সেটা বলতে হবে। প্রেডিকামেন্ট মানে হচ্ছে দুর্দশা, বিপজ্জনক অবস্থায় থাকা। প্রেডিকামেন্ট মানে হচ্ছে দুর্দশা বা বিপজ্জনক অবস্থায় থাকা। ক্লিয়ার? তাহলে এর যে অ্যান্টোনিম হবে সেটা কি হবে? রিদিম। রিদিম মানে কি? রিদিম আমরা যখন শপিং মলে কোনো কিছু কিনি, সেখানে যে পয়েন্ট দেয়, সেই পয়েন্টগুলো একটা টাকার অ্যামাউন্ট হয়, সেই পয়েন্টগুলো থেকে সেটাকে যখন আমরা রিদিম করি বা সেটা দিয়ে যদি আমি কিছু কিনতে যাই, তাকে রিদিম বলা হয়। তাহলে এইটা হবে না। মেস। মেস মানে কি? অগোছালো বা কি বলবো, এটা অগোছালো বা ধূর্ত টাইপের হবে। তাই এই অগোছালো ওয়ার্ডটাও এখানে ম্যাচ করছে না। প্রিডিকামেন্ট মানে বললাম দুর্দশা বা বিপজ্জনক অবস্থায় থাকা। ডোসাইল। ডোসাইল মানে খুব ভদ্র ছেলে, তাহলে এটাও হবে না। সলিউশন মানে কি? সমাধান। তাহলে এই অপশানটা কি অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? কেন অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে? তোমরা দেখতে পাচ্ছ, দুর্দশার মধ্যে যদি কেউ থাকে, সেখান থেকে যদি আমরা বেরিয়ে আসি সলিউশন নিয়ে, তাহলে অপোজিট ওয়ার্ডটা সলিউশন হবে। দুর্দশার মধ্যে আছি আর সলিউশন পেয়ে গেছি, তাহলে অপশান ডি হবে কারেক্ট অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফ্রম টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। অ্যাডজেক্টিভ ফর্ম বের করতে বলেছে, সুপারলেটিভ অ্যাডজেক্টিভ ফর্ম। অ্যাডজেক্টিভের 3টে ডিগ্রি হয়, তোমরা সবাই জানো 3টে ডিগ্রি হয়। একটা পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, একটা সুপারলেটিভ ডিগ্রি। দুজনের মধ্যে যদি তুলনা করা হয় তখন আমরা কম্পারেটিভ ডিগ্রি ইউজ করি। অনেকজনের মধ্যে যখন তুলনা করা হয় তখন আমরা সুপারলেটিভ ডিগ্রি ইউজ করি। আর যখন কারোর সঙ্গে কোনো তুলনা হয় না, তখন আমরা পজিটিভ ডিগ্রি ইউজ করি। তো এখানে বলেছে হোয়াট ইজ, এটা কি? হোয়াটস মানে হোয়াট ইজ। হোয়াট ইজ ড্যাশ বুক ইউ হ্যাভ এভার রিড। কোন বইটা তুমি এখনও পর্যন্ত পড়েছো? ঠিক আছে, এইখানে যে ড্যাশটা আছে সেই ড্যাশটার মধ্যে বসাতে হবে। এখানে দেখো অপশান এতে আছে দ্য ইন্টারেস্টিং, মোর ইন্টারেস্টিং, দ্য মোস্ট ইন্টারেস্টিং আর ইন্টারেস্টিং। প্রথম ইন্টারেস্টিংটা হচ্ছে ভার্ব। ইন্টারেস্টিং আইএনজি, ইন্টারেস্ট থেকে ইন্টারেস্টিং করা হয়েছে। মেন ওয়ার্ডটা হচ্ছে ইন্টারেস্ট, এর সঙ্গে যখন আমরা আইএনজি যোগ করে দিচ্ছি তখন ইন্টারেস্টিং হয়ে যাচ্ছে। তা আমাকে ডিগ্রি করতে বলেছে বা সুপারলেটিভ অ্যাডজেক্টিভে কনভার্ট করতে বলেছে, মানে সুপারলেটিভ ডিগ্রিতে কনভার্ট করতে বলেছে। আমরা ডিগ্রিতে ইআর এবং ইএসটি যোগ করে করি ন্যাচারালি, আর যেগুলোতে ইআর ইএসটি হয় না সেখানে আমরা মোর এবং মোস্ট দিয়ে কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি করি। যেমন বিগ, বিগ থেকে বিগার হবে, বিগেস্ট। ঠিক আছে, এখানে ইআর ইএসটি যোগ হয়েছে। আমরা যদি বিউটিফুল লিখতাম, বিউটিফুল, মোর বিউটিফুল আর মোস্ট বিউটিফুল আমরা লিখতাম। ঠিক আছে, মানে যেখানে ইআর ইএসটি হয় না সেখানে মোর এবং মোস্ট ইউজ করি। আর মোস্ট আমরা কখন ইউজ করব? সুপারলেটিভ ডিগ্রি ক্ষেত্রে। দেখো মোর ইন্টারেস্টিং এই অপশানটা হবে না, এটা কম্পারেটিভ ডিগ্রি। মোস্ট ইন্টারেস্টিং এই অপশানটা অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে। আর মনে রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে যে আর্টিকেলটি বসে সেটা অলওয়েজ দি আর্টিকেল বসে।
দ্য মোস্ট ইন্টারেস্টিং, হোয়াট ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক ইউ হ্যাভ এভার রিড, তুমি যে বইটা পড়েছো সেটা কোন বইটা সব থেকে বেশি ইন্টারেস্টিং বইটা তুমি পড়েছো, এইটা বলতে চাইছে, মানে অপশান সি হবে কারেক্ট অ্যান্সার। 3 নাম্বার, সিলেক্ট দ্য ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড। ইনকারেক্টলি মানে হচ্ছে যে বানানটা ভুল সেটাকে তোমাকে বের করতে বলেছে। অফুল, অফুল মানে কি? ভয়াবহ, অফুল মানে ভয়াবহ, এই বানানটা এক্স্যাক্টলি একদম অ্যাপ্রোপ্রিয়েট আছে, ঠিক লেখা আছে। ব্যারেন, ব্যারেন মানে কি? ব্যারেন মানে হচ্ছে অনুর্বর, ঠিক আছে, BARREN, ব্যারেন অনুর্বর, এই বানানটাও ঠিক লেখা আছে। তারপরে হচ্ছে বিটার, BITTER, বিটার মানে তিক্ত, এই বানানটাও ঠিক লেখা আছে। কিন্তু অসম, অসম মানে কি? অসম মানে হচ্ছে অদ্ভুত, মানে হঠাৎ করে মানে বিস্মিত হয়ে যাওয়া, অসম আমরা বলি না অসম, তো এই অসম বানানটা আমাদের কিন্তু ভুল আছে। এক্স্যাক্ট বানানটা কি? AWESOME, একটা শুধু ই মিসিং আছে, তাহলে এইখানে ইটা না থাকার জন্য এটা ভুল বানান হয়ে যাচ্ছে। আমাদের এখানে ইনকারেক্টলি স্পেল মানে ভুল বানানটা খুঁজতে বলেছে, তাই অপশান সি হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 4, আমরা টোটাল 15টা কোশ্চেন নিয়ে আলোচনা করব। গ্রুপ সি, গ্রুপ ডি, স্পেশালি গ্রুপ সি, গ্রুপ ডিতে যে লেভেলে প্রশ্ন আসতে চলেছে 2025 সাল আজকের ডেট হিসাবে, সেই লেভেলেই আমি প্রশ্নগুলো করানোর চেষ্টা করছি। WEP কেপিতে যারা এই সেটটা দেখছো তাদের হয়তো এরকম মডারেট লেভেলের প্রশ্ন হবে না, কিন্তু এখানকার যে নিয়মগুলো সেই নিয়মগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট করবে এবং লাইক করবে ভিডিওটা। সিলেক্ট দ্য অপশান দ্যাট উইল ইমপ্রুভ দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য গিভেন সেন্টেন্স। এটা সেন্টেন্স ইমপ্রুভমেন্ট, এখানে একটা আন্ডারলাইন পার্ট আছে, হলিয়ার, দেখতে পাচ্ছ হলিয়ার আন্ডারলাইন পার্ট আছে। অ্যাকর্ডিং টু দ্য গ্রিক মাইথোলজি, পৌরাণিক মানে গ্রিক পুরাণ অনুযায়ী, স্পাইলাস, স্পাইলাস ইজ হলিয়ার সিটি অফ লিদিয়া। এই লিদিয়ার হলিয়ার সিটি কি? সাইপ্রাস। এই সাইপ্রাস যে হলিয়ার, এই ইজ হলিয়ার সিটি না করে আমরা কি করব? হলিয়েস্ট সিটি, পবিত্র, HOLIEST, হলিয়েস্ট সিটি, সুপারলেটিভে করতে হবে। এখানে দেখো হলিয়েস্টের আগে আমি কি বললাম? সুপারলেটিভ ডিগ্রি আগে দি বসাতে হয়, তাহলে অপশান বি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। মোস্ট হলিয়েস্ট হয় না, ডবল সুপারলেটিভ ডিগ্রি হবে না, এখানে মোস্ট একটা সুপারলেটিভ হচ্ছে, আবার হলিয়েস্ট একটা সুপারলেটিভ হচ্ছে, তাহলে এখানে মোস্টটা অ্যাপ্রোপ্রিয়েট নয়, কেন যে ওয়ার্ডের EST যোগ হয় সেখানে আমরা মোস্ট করব না, মোস্ট করব না। দ্য হলিয়ার হবে না, কেন কম্পারেটিভের আগে দি বসে না। মোস্ট হলি, এটাও হবে না। মোস্ট সুপারলেটিভ, মোস্ট হলি, এই ফর্মটাই ভুল, তাহলে দ্য হলিয়েস্ট সিটি অফ লেদিয়া। আশা করি তোমরা বুঝতে পারছো। কোশ্চেন নাম্বার 5, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন gives even the least talented person a chance to dash his livelihood. ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে কি? শিল্পায়ন, শিল্পায়ন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন মানে শিল্পায়ন। গিভস মানে দেয়, ইভেন দ্য লিস্ট ট্যালেন্টেড, যেটা এমনকি কম বুদ্ধিমত্তা পার্সনদের মানে মানুষজনদের একটা চান্স দেয় কি? টু ড্যাশ হিজ লাইভলিহুড, তার জীবনযাত্রা কি করার জন্য? এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তাহলে এখানে যে ওয়ার্ডটা হবে ব্রেক, ভেঙে দেওয়ার জন্য, এটা কখনোই হবে না। লিভ হিজ লাইভলিহুড, লাইভ হিজ লাইভলিহুড মানে বেঁচে থাকার জন্য, গিভ হিজ লাইভলিহুড দেওয়া, আর্ন হিজ লাইভলিহুড। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন কি করে? যখন একটা ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয় তার আশেপাশে যে মানুষজনরা থাকে তাদের বেঁচে থাকার জন্য এই ইন্ডাস্ট্রিগুলো কি করে? তাদেরকে কিন্তু টাকা দান করে না, তাদেরকে একটা কাজের সন্ধান দেয়। এই কাজের সন্ধান মানে আর্ন, আর্ন মানে উপার্জন করা। তাহলে অপশান বি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, টু আর্ন হিজ লাইভলিহুড। অপশান বি হবে কারেক্ট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। উই ড্যাশ টু ফলো দ্য ট্রাফিক রুল, উই ড্যাশ টু ফলো দ্য ট্রাফিক রুল। আমরা ট্রাফিক রুলটাকে কি করব? এই যে টু ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, টু এর আগে যে ওয়ার্ডটা বসবে, এইখানে যে অপশানটা আছে দেখো, সব ওয়ার্ডগুলো কিন্তু একই রকম, কিন্তু বানানগুলো ভুল আছে, একটা বানানই ঠিক আছে। আমরা অট টু নাম শুনেছি, AUGHT,
অট টু, এই অট টু এটা হচ্ছে একটা মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল ভার্বের কাজ করে। এই অট টুটা হচ্ছে উচিত অর্থে আমরা ইউজ করি। উই অট টু, এখানে তাহলে যে ওয়ার্ডটা আছে এগুলো সবই অট লেখা আছে, কিন্তু অট টু অট বানানটা কিন্তু ভুল আছে, অপশান বিটাই একমাত্র ঠিক আছে। অট টু, উই অট টু ফলো দ্য ট্রাফিক রুল, আমাদের ট্রাফিক রুল মানা উচিত। নেক্সট 7 নাম্বার, select the option that can be used as a one word substitute for the highlighted group of words in the given sentence. এই যে হাইলাইটেড করা, যে ইনভার্টেড কমার মধ্যে যে হাইলাইটেড করা পার্টটা আছে তাকে সিঙ্গেল সেন্টেন্সে লিখতে হবে। A guard functions was organized to honor, a guard function was organized to honor the person who had died for a noble cause. একটা পার্সন যে মারা গেছে মহৎ কাজের জন্য, একটা পার্সন যখন মহৎ কাজের জন্য মারা যায় তাকে কি বলা হয়? প্রফেট মানে কি? প্রফেট মানে হচ্ছে ধর্ম প্রবর্তক যারা হয় তাদেরকে প্রফেট বলা হয়। এখানে কি তা বোঝাচ্ছে? একটা পার্সন যে মারা যাচ্ছে নোবেল কাজের জন্য, মহৎ কাজের জন্য যখন কেউ মারা যায় তখন তাদেরকে প্রফেট আমরা বলবো না, এটা হচ্ছে ধর্ম প্রবর্তক। ফিলান্থ্রপিস্ট যে পরোপকারী, মানুষকে যে ভালোবাসে, পরের উপকার যে করে, তার মানে এটা হবে না। ভলেন্টিয়ার বিনা পয়সাতে, নিজের স্বার্থে নয় এবং বিনা পয়সাতে যে ভলেন্টিয়ারি কাজ করে, যে সব কিছু কাজ করে তাকে বলা হয় ভলেন্টিয়ার, তাহলে এই অপশানটাও হবে না। মার্টার, মার্টার মানে হচ্ছে শহীদ, মার্টার মানে কি? শহীদ, তাহলে শহীদ তাদেরকে আমরা বলবো যারা মহৎ কাজের জন্য প্রাণ দেয়, তাহলে অপশান বি হবে অ্যাপ্রোপ্রিয়েট। কোশ্চেন নাম্বার 8, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট প্রেজেন্ট টেন্স from of the verb to fill in the blanks. Dash like these sweets, dash they like sweets. দেখো, প্রশ্নবোধক চিহ্ন করতে গেলে অক্সিলারি ভার্বটা সাবজেক্টের আগে যায়, তাই এখানে অক্সিলারি ভার্ব কোথাও নেই। আমরা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্স, প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স বা পাস্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্ব হিসাবে ডু অথবা ডাজ ইউজ করি, আর এখানে আমরা ইউজ করি ডিড। যেহেতু সেন্টেন্সে দেখো হ্যাজ এখানে হবে না, কেন? এটা প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব, তাই ডু হবে বা ডাজ হতে পারে, হ্যাড হবে না। হ্যাড কেন হবে না? এখানে হ্যাজ বা হ্যাডের পরে যে ভার্বটা বসে সেটা ভার্বের থার্ড ফর্ম বসে। এখানে লাইক হচ্ছে মেন ভার্ব, লাইক যদি মেন ভার্ব হয় তার থার্ড ফর্ম হবে লাইকড, তা লাইকড এখানে যেহেতু নেই তাই হ্যাঁ বা হ্যাজ বা হ্যাড এই ওয়ার্ডগুলো কিন্তু, এই অক্সিলারি ভার্বগুলো হবে না। তাহলে দে হচ্ছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, থার্ড পারসন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে আমরা ডু ইউজ করি, তাই জন্য এখানে হবে ডু। ডু দে লাইক সুইটস, তারা কি মিষ্টি পছন্দ করে? তা ডু দে লাইক সুইটস, তাহলে ডু হবে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। ডাজ আমরা কখন ইউজ করব? একমাত্র থার্ড পারসন সিঙ্গুলারের ক্ষেত্রে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে আমরা একমাত্র ডাজ ইউজ করব। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নেই, দে লেখা আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার, তাই প্লুরাল নাম্বার থাকলে আমরা ডু ইউজ করব। এবং ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার এবং প্লুরাল নাম্বার, সেকেন্ড পারসন সিঙ্গুলার বা প্লুরালের ক্ষেত্রেও আমরা ডু ইউজ করব, তাহলে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার হবে ডু। নেক্সট প্রশ্ন, select the most appropriate option to fill in the blank. The investigating team smelled a dash defense in the suspects. হ্যাঁ, দেখো ইনভেস্টিগেটিং টিম একটা তদন্তকারী দল, স্মেলড মানে গন্ধ পাচ্ছিল, এ ড্যাশ মানে হ্যাঁ, স্মেলড এ ড্যাশ ডিফেন্স ইন দ্য সাসপেক্টস, ডিফেন্স ওয়ার্ডটা এখানে ভুল লেখা হয়ে গেছে, স্মেলড এ ড্যাশ ইন দ্য সাসপেক্টস মানে যে জিনিসটা তারা তদন্ত করতে এসছে বা খুঁজতে এসছে সেখানে একটা অন্যরকম গন্ধ পাচ্ছে। এই যে অন্যরকম গন্ধ বলতে এখানে গন্ধ বোঝাচ্ছে না, অন্যরকম বলতে যেটা ভাবছে, ঠিক একটা যেটা বলা হচ্ছে বা যেটা শুনতে পাচ্ছে সেখান থেকে একটা অন্যরকম বলতে বোঝাচ্ছে। এখানে আসল রহস্য মনে হচ্ছে যে এইখানেই লুকিয়ে আছে,
ঠিক আছে, তো এরকম একটা বোঝাচ্ছে। স্মেলড এ র্যাট, স্মেলড এ র্যাট হয়, ডগ হয় না, ক্যাট হয় না, ব্যাট হয় না। স্মেলড এ র্যাট হচ্ছে একটা ইডিয়ামস। এটার মানে হচ্ছে এখানে একটা মানে অপরাধের একটা গন্ধ পাওয়া যাচ্ছে। দ্য ইনভেস্টিগেটিং টিম স্মেলড এ র্যাট ইন দ্য সাসপেক্টস। তাই সাসপেক্ট মানে যাকে ধরা হয়েছে যে এই হয়তো অপরাধী, সেখান থেকে অপরাধের গন্ধটা পাওয়া যাচ্ছে। তাহলে অ্যান্সার হবে অপশান সি। কোশ্চেন নাম্বার 10, সিলেক্ট দ্য কারেক্টলি স্পেলড ওয়ার্ড টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস মিনিংফুলি। দ্য ড্যাশ অন দ্য ওয়াল ওয়াজ বিউটিফুলি পেন্টেড। একটা দেওয়ালের মধ্যে যখন আমরা একটা কোনো ছবি রাখি, সেটাকেই বলা হয়, ছবিটাই আমরা দেওয়ালে রাখি। দ্য ড্যাশ অন দ্য ওয়াল, একটা দেওয়ালের মধ্যে কি রাখা হয়, পিকচার রাখা হয়। দেখো পিকচারের বিভিন্ন বানান লেখা আছে, তোমরা এটা সবাই জানো, পিকচার বানান PICTURE, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। দ্য পিকচার অন দ্য ওয়াল, পিকচারের মধ্যে যে ওয়ালটার মধ্যে যে পিকচারটা রাখা আছে সেটা বিউটিফুলি পেন্টেড, সেটা খুব ভালোভাবে রং করা আছে, সুন্দরভাবে রং করা আছে। বিউটিফুলি পেন্টেড মানে সুন্দরভাবে রং করা আছে। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। 11 নম্বর প্রশ্ন, দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ বিন স্প্লিট ইন্টু 4 সেগমেন্টস, আইডেন্টিফাই দ্য সেগমেন্টস দ্যাট কন্টেন্স আ গ্রামাটিক্যাল এরার। এখানে একটা সেন্টেন্সকে 4টে পার্টে ভাগ করা আছে, এই 4টে পার্টের মধ্যে কোন পার্টটাতে ভুল আছে সেটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। দেখো প্রথম পার্টটা কি আছে, হি স্কিলস ইজ প্রোগ্রামিং, হি স্কিলস ইন প্রোগ্রামিং আর মোর সুপিরিয়ার দ্যান মোস্ট ডেভেলপার্স ইন দ্য কোম্পানি। ঠিক আছে, হি স্কিলস ইন প্রোগ্রামিং, তার প্রোগ্রামিংয়ের যে স্কিলটা, আর মোর সুপিরিয়ার অনেক উন্নত ভালো, দেন মোস্ট ডেভেলপার্স অনেক ডেভেলপার্সের থেকে, ইন দ্য কোম্পানি কোম্পানিতে। তাই এখানে সুপিরিয়ার বলে যে ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, এই সুপিরিয়ারের পরে যে আমরা প্রিপোজিশনটা ইউজ করি, এখানে দ্যানটা লেখা আছে, এই দ্যানটা এখানে হবে না, সুপিরিয়ারের পরে টু প্রিপোজিশন বসে। সুপিরিয়ার টু, ইনফেরিয়ার টু, পোস্টেরিয়ার টু, জুনিয়র টু, সিনিয়র টু, এগুলো মনে রাখবে। এগুলো WBP, KP, ওয়েস্ট বেঙ্গল আর SSC গ্রুপ CD এই পরীক্ষাগুলোর জন্য এই প্রিপোজিশনের পার্টটা খুবই ইম্পর্ট্যান্ট। তা সিনিয়র, জুনিয়র, সুপিরিয়ার, ইনফেরিয়ার, পোস্টেরিয়ার, পেরিয়ার, এই ওয়ার্ডগুলোর পরে টু প্রিপোজিশন বসে, নট দ্যান। তাহলে দ্যানটা এখানে ভুল থাকার জন্য এই জায়গাটা এই অপশান বি বা সেকেন্ড পার্টটা কারেক্ট হচ্ছে, কেন সেকেন্ড পার্টটা আমার গ্রামাটিক্যালি এরার পার্টটা খুঁজতে বলেছে। তাহলে কোন অপশানটা কারেক্ট হবে, অপশান বি কারেক্ট অ্যান্সার। ওকে, চলো 12 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ডস ইন দ্য গিভেন সেন্টেন্স। মিথা's remarkable generosity extended to everyone she knew। এই যে জেনোরেসিটি ওয়ার্ডটা দেখতে পাচ্ছ, জেনোরেসিটি মানে হিতৈষী, পরোপকারী, দয়ালু। এই যে জেনোরেসিটি ওয়ার্ডটা আছে, এর অ্যান্টোনিম বের করতে দিয়েছে, মানে বিপরীত শব্দ বের করতে দিয়েছে। অপশানে দেখো, অকওয়ার্ডনেস, অকওয়ার্ড মানে কি, অকওয়ার্ড মানে হচ্ছে বেমানান। কাওয়ার্ড মানে হচ্ছে কি, কাওয়ার্ড মানে হচ্ছে ভীতু, কাওয়ার্ডিক মানে ভীতু। পারফেকশন মানে খুব অ্যাপ্রোপ্রিয়েট মানে নিখুঁত। সেলফিশনেস মানে হচ্ছে যে কি বলবো, সেলফিশ মানে হচ্ছে মানে কারোর সঙ্গে কাউকে কিছু দেয় না। ঠিক আছে, এই সেলফিশনেস। জেনারোসিটি মানে হিতৈষী, পরোপকারী, যে পরোপকারী করে না তাকে বলা হয় সেলফিশ। ঠিক আছে, মানে নিষ্ঠুর যাকে বলা হয়, বাংলা বলা হয় নিষ্ঠুর। তাহলে এখানে জেনারোসিটির অ্যান্টোনিম হবে নিষ্ঠুর, সেলফিশনেস। অপশান ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট কারেক্ট অ্যান্সার। চলো 13 নম্বর প্রশ্ন, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সিনোনিম অফ দ্য গিভেন ওয়ার্ড ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট মানে হচ্ছে খালি, খালির সিনোনিমস বের করতে দিয়েছে। একটা কথা বলে রাখি, এই সিনোনিমস বানান, অ্যান্টোনিমস বানান কিন্তু পরীক্ষায় স্পেলিং এরারে দেয়। দেখো অ্যান্টোনিম বানান ANTONYM, অ্যান্টোনিম ANTONYM। এখানে দেখো SYNONYM। ঠিক আছে, SYNONYM, এই বানানটা কিন্তু ভালো করে দেখবে। সিনোনিমস এখানে বের করতে দিয়েছে, মানে সমার্থক শব্দ। ঠিক আছে, ভ্যাকেন্ট মানে খালি, তার সমার্থক শব্দ ফুল হবে না, ফুল মানে ভর্তি। ব্রুটাল মানে হচ্ছে নিষ্ঠুর, এটাও হবে না। এমটি মানে ফাঁকা, এটাই হবে।
পপুলার মানে হচ্ছে জনপ্রিয়, এটাও হবে না। তাহলে ভ্যাকেন্ট মানে খালি, তার সিনোনিমস এমটি হবে। অপশান সি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। কোশ্চেন নাম্বার 14, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য গিভেন ইডিয়ামস। বার্ন দ্য মিডনাইট অয়েল, বার্ন দ্য মিডনাইট অয়েল। বার্ন মানে হচ্ছে জ্বালাও, ইন দ্য মিডনাইট অয়েল মানে রাত্রিবেলা তেলকে জ্বালাতে বলছে। এটা হচ্ছে একটা ইডিয়ামস। IDIOM, এই বানানটাকেও কিন্তু মুখস্থ করবে, এই বানানটাও পরীক্ষাতে আসে। IDIOM ইডিয়াম বানান। তোমার মনে হতে পারে IDIAM ইডিয়াম, বাট না, ইডিয়াম বানান হচ্ছে IDIOM। ক্লিয়ার? ও হবে, নট এ। এখানে বার্ন দ্য মিডনাইট অয়েল মানে রাত্রিবেলা তেলকে জ্বালাতে বলছে, এর ইন্টারনাল মিনিং কী হবে? টু স্লিপ আর্লি, ঘুমাতে বলছে না। তাড়াতাড়ি ঘুমাতে বলছে না। টু ওয়েস্ট টাইম, সময় নষ্ট করার কথা বলছে না। টু সেট থিং অন ফায়ার, সমস্ত জিনিসকে জ্বালিয়ে দেওয়ার কথা বলছে, এটাও হবে না। অপশান ডি, টু ওয়ার্ক লেট ইনটু দ্য মিডনাইট মানে রাত্রিবেলা রাত জেগে যদি কোনো কাজ করা হয় তাকে বলা হয় টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, মানে অপশান ডি হচ্ছে কারেক্ট। বার্ন ইনটু মিডনাইট মানে রাত্রিবেলায় আগুন জ্বালিয়ে, রাত্রিবেলায় জ্বালিয়ে কোনো কিছুকে পড়া বা রাত জেগে কোনো কাজ করাকে বলা হয় বার্ন দ্য মিডনাইট অয়েল। তাহলে টু ওয়ার্ক লেট ইনটু দ্য নাইট, অপশান ডি হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। 15, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটাই আজকের সেশনের শেষ প্রশ্ন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং কমেন্ট করতে ভুলবে না, এবং চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবে। সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশান টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দ্য অ্যাথলেটস পারফরমেন্স ওয়াজ ড্যাশ আর্নিং হিম এ স্ট্যান্ডিং স্ট্যান্ডিং অ্যাভেশন মানে হাততালি দেওয়া, ঠিক আছে। আর্নিং হিম এ স্ট্যান্ডিং অ্যাভেশন। পারফরমেন্সটা ওয়াজ ড্যাশ কীরকম ছিল? মডারেট, মিডিওকার, অ্যাভারেজ, এক্সেপশনাল। তা মডারেট যদি কোনো পারফরমেন্স হয় তাহলে কেউ দাঁড়িয়ে হাততালি দেবে না। মিডিওকার যদি হয় তবেও কেউ দাঁড়িয়ে হাততালি দেবে না। হাততালি তখন দাঁড়িয়ে দেবে যদি এক্সট্রা অর্ডিনারি তার পারফরমেন্স হয়, খুব এক্সেপশনাল বা এক্সট্রা অর্ডিনারি খুব ভালো পারফরমেন্স হয়, তবেই লোকে কিন্তু দাঁড়িয়ে তাকে সম্বর্ধনা জানাবে, দাঁড়িয়ে তাকে হাততালি দেবে। তাহলে এই যে আর্নিং হিম এ স্ট্যান্ডিং ওভেশন, এই যে দাঁড়িয়ে হাততালি দেওয়ার কথা বলছে, পারফরমেন্সটা কীরকম হলে হাততালিটা এরকম দেবে? এক্সট্রা অর্ডিনারি বা এক্সেপশনাল। এই এক্সেপশনাল ওয়ার্ডটা হবে অ্যাপ্রোপ্রিয়েট। মিডিওকার হবে না, মডারেট হবে না, অ্যাভারেজ হবে না। তাহলে অপশান ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। আজকে সেশানে এটাই শেষ প্রশ্ন ছিল। অবশ্যই তোমরা ভিডিওটাকে দেখবে, এবং আজকের মতো এখানেই। পরের সেশান সেট নাম্বার 3 অবশ্যই কালকে নিয়ে আসবো। ধন্যবাদ। তার আগে তোমরা ভালো থেকো।